দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা আছি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, যেটা আমাদের অ্যাডমিন প্যানেল। আচ্ছা, আমরা যদি আমাদের ডিজাইনটা একটু দেখি যে আমরা কোন পর্যন্ত ডিজাইনটা করেছিলাম। আমরা কিন্তু আমাদের ডিজাইনটা এই পর্যন্ত করেছিলাম এবং এখানে কিছু কাজ এখন আমাদের বাকি আছে। এখান থেকে আমরা চাইলেই কিন্তু কিছু অর্ডার করতে পারবো না, কারণ এখান থেকে আমাদের শিপিং প্লাস আছে পেমেন্ট মেথড, এই দুইটার কাজ এখনো বাকি রয়েছে এখানে। ওকে, তাহলে এই দুইটার কাজ আমাদের করতে স্যার, হবে। মাঝখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই বলেন। ওই যে আমাদের যে একটা ছবির নিচে যে প্রাইস বসায়, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেখাইলে মনে হয় ভালো হতো। ওকে, ওকে, ঠিক আছে, এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে কামিং সুন লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এটা এখনো লাইভ নেই, আমাদের এটা একটু লাইভ করতে হবে। এই যে লাইভ লেখা আছে, এখানে কামিং সুন থেকে লাইভ অপশনে ক্লিক করে সেভ চেঞ্জ করতে হবে। এখন কিন্তু এটা লাইভ দেখাচ্ছে। ওকে, এটা করে নেবেন, নাহলে ডিজাইনটা দেখা যাবে না। আপনার যখন কারো কারো কাছে এটা শেয়ার করবেন, আপনি তখন অ্যাডমিন প্যানেলে আছেন, এই জন্য দেখতে পাচ্ছেন। যখন আপনি কারো কাছে শেয়ার করবেন লাইভ না করে, তখন সে দেখতে পাবেন এটা। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের একটু উপমার্সে আসি। উপমার্সে আমাদের বেশ কিছু কাজ রয়েছে, যে আমাদের শিপিং চার্জ আমরা কীভাবে যুক্ত করতে পারি, এবং আমাদের পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ নগদ চাইলে আমরা যুক্ত করতে পারি, সেটা আমরা দেখবো এখন। ওকে, সেটা সেই সকল কাজ আছে আমাদের উকমার্সের ভিতরে। উকমার্স সেটিংসে যদি আমরা যাই, ওকে, উকমার্স সেটিংটা আমরা হচ্ছে নিউ ট্যাব ওপেন করলাম। এখানে আছে আপনার বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আপনার এই কাজগুলো করতে হবে। প্রথমে আছি আমরা জেনারেলের ভিতরে কি কি আছে, অ্যাড্রেস লাইন, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এটা সমস্যা না, এটা আপনার ড্যাশবোর্ডেই থাকবে, এটা হচ্ছে আউটসাইডে কোথাও শো করবে না, সমস্যা। এটা হচ্ছে আপনার যেটা শপ লোকেশন, সেই লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন সুন্দর মতো করে। কারেন্সি, এখানে যদি অন্য কোনো কারেন্সি থাকে আপনি এটা বিডিটি করে দেবেন এখান থেকে, আর বাকি কিছু করার দরকার নেই। দেন সেভ চেঞ্জ। তারপরে যদি আমরা প্রোডাক্টে আসি, প্রোডাক্টের ভিতরে এখানেও আমাদের কিছু কাজ নেই, ল্যান্ডিং পেজের জন্য এখানে কিছু কাজই নেই। তারপরে আসি আমরা শিপিংয়ে। শিপিংয়ে আসার পরে আমাদেরকে, ওকে, এখানে ফ্রি শিপিং নামে একটা ট্যাব অন করা আছে। ওকে, এটা আমরা ডিলিট করে দিই, এখানে এটা তো থাকার কথা না, আমরা কি এখানে আসছিলাম? যে প্রথমে আসার পর আমাদের এরকমের আসবে, আমাদের কোনো শিপিং জোনই এখানে থাকবে না, ঠিক আছে? এখানে আমাদের কোনো শিপিং জোনই থাকবে না। আমাদের হচ্ছে গিয়ে এখানে অ্যাড জোনে ক্লিক করতে হবে। অ্যাড জোনে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমাদের এখানে একটা জোন নাম দিতে হবে, যেমন আমি একটা জোন নাম দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের কান্ট্রিটা দিয়ে দিতে হবে। আমরা তো এশিয়ার ভিতরে আছি, এশিয়ার ভিতরে বাংলাদেশ আছে অবশ্যই। এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আছে অ্যাড শিপিং মেথড। এই অ্যাড শিপিং মেথডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা হবে ফ্ল্যাট রেট, যেহেতু আমরা শিপিং চার্জ ইনক্লুড করতে চাচ্ছি। ওকে, ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনি টাইটেল দেবেন অবশ্যই। জানেন যে ঢাকার ভিতরে হলে, যদি আপনি দুইটা চান যে শিপিং জোন আমার দুইটা থাকবে, একটা ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে, তাহলে আপনার দুইটা শিপিং মেথড অ্যাড করতে হবে। আর যদি চান অল ওভার একটাই থাকবে সারা বাংলাদেশ, তাহলে আপনি একটাই তৈরি করবেন। এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন। দেন এখানে ঢাকার ভিতরে আমি কত নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ঢাকার ভিতরে 60 টাকা নেব। ওকে, ঢাকার ভিতরে 60। দেন তারপর ক্রিয়েট অ্যান্ড সেভ। এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমাদের এখান থেকে শিপিং আসছে কিনা। ওকে, আমাদের কিন্তু অলরেডি ঢাকার ভিতরে এটা 60 টাকা এটা চলে আসছে শিপিংটা, ঠিক আছে? তাহলে আমাদের একটা হয়ে গেছে। আর একটা অ্যাড শিপিং মেথড অ্যাড করবো আমরা, আবার ফ্ল্যাট রেট কন্টিনিউ। এটা করবো ঢাকার বাইরের জন্য, যে ঢাকার বাইরে, ঢাকার বাইরে এটা চাই 120 টাকা। এটা নর্মালি সব 120 টাকা না, 100 টাকা নেয়, যার যার মতো করে নেয়। ওকে, দেন তারপরে কি করতে হবে, ক্রিয়েট অ্যান্ড সেভ। এখন যদি আমরা একটু এখানে আবার রিলোড দেই, যে রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের দুইটা অপশন চলে আসছে, ঢাকার ভিতরে ঢাকার বাইরে। সিলেক্ট করলে এখান থেকে এই যে এখন দেখছেন কত 1570 টাকা প্রাইস আসতেছে।
আর যদি কেউ ঢাকার ভিতরে সিলেক্ট করে তার কিন্তু 1510 টাকা, তার জন্য অটোমেটিকলি শিপিং চার্জটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা এইভাবে শিপিং জোন অ্যাড করতে পারি চাইলে। তো তারপরে কাজ হচ্ছে আমাদের এখানে পেমেন্টে যদি আমরা আসি, পেমেন্টে হচ্ছে আমরা চাচ্ছি যে ক্যাশ অন যদি ডেলিভারি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের টেক অফলাইন পেমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটাকে আমরা এনেবল করে দেব। তারপর ম্যানেজে যদি আমরা ক্লিক করি, যে ক্যাশ অনটা আমরা অলরেডি এনেবল করেছি তাই না, এখন যদি আমরা রিলোড দেই এই ইরোডটা যায় কি না। ওকে, দেখি ইরোডটা যাওয়ার কথা, অলরেডি কিন্তু আমাদের ইরোডটা চলে গেছে এবং কি ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে আসছে এখানে। এবং আপনি চাইলে এই লেখাটা পরিবর্তন করতে পারেন, অনেকে এখানে লেখা দেয় যে প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ পরিশোধ করুন, এই ধরনের লেখা আপনি চাইলে এখানে দিতে পারবেন। সেটা দেওয়ার জন্য আপনার এখান থেকে দিতে হবে এই যে ক্যাশ অন ডেলিভারি টাইটেল, এই টাইটেল কোনটা, এই টাইটেলটা। এটা কিন্তু আপনি এই ল্যান্ডিং পেজ এডিটে গিয়ে যদি আপনি খুঁজতে চান তাহলে কিন্তু এটা পারবেন না, ঠিক আছে, এটাকে অবশ্যই আপনার ই-কমার্স এখান থেকেই করতে হবে। এবং এই ডেসক্রিপশনটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটা এখান থেকে করতে হবে। তাহলে আমি এখানে যদি বাংলা দিতে চাই যে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন, ওকে ক্যাশ অন ডেলিভারি। আর এখানে যদি আমি দিতে চাই ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন না, এটা হচ্ছে পে উইথ, ওকে আচ্ছা ডেসক্রিপশন যদি এখানে দেই প্রোডাক্ট হাতে পে, পরিশোধ করুন, মূল্য পরিশোধ করুন। এইভাবে আপনি দিতে পারেন, আপনার মতো করে আপনি দিয়ে দেবেন, সমস্যা পড়ে হাতে পে মূল্য। ওকে, দেন আমরা যদি একটু সেভ দেই, এই যে সেভ চেঞ্জ, অবশ্যই আপনি যেখানেই যা কিছু কাজ করেন না কেন দেখবেন সেভ বাটন, আপডেট বাটন অথবা পাবলিশ বাটন থাকবে, অবশ্যই এটা দিয়ে নেবেন, না হয়তো আপনার এটা পরিবর্তন হবে না। ওকে, রিলোড দেই। আচ্ছা, এই যে রিলোড দেওয়ার পর কিন্তু এখানে ক্যাশ অন ডেলিভারি আসছে, তারপর এখানে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন এই লেখাটা আসছে। এখন আমি যদি চাই যে আমি চাচ্ছি এখানে ম্যানুয়াল একটা কিছু করব, যেটা হচ্ছে সরি ম্যানুয়াল বলতে আমি একটা পেমেন্ট গেটওয়ে রাখতে চাচ্ছি এখানে, যে কাস্টমার থেকে বিকাশের মাধ্যমে চাচ্ছি যে পেমেন্ট নিতে বা নগদের মাধ্যমে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে একটা প্লাগইন ইউজ করতে হবে। যে আমরা যদি একটা ফিচার অ্যাড করব সেটার জন্য প্লাগইন ইউজ করতে হবে বিকাশের জন্য, এবং বিকাশ নগদ রকেট এক প্লাগইন থেকেই হবে, যেমন বাংলাদেশি গেটওয়ে। যেমন প্লাগইন সেকশনে আসি, যেমন প্লাগইন তো আমরা জানি অলরেডি কোথা থেকে অ্যাড করতে হয়, প্লাগইন থেকে। আর এখানে কিন্তু আমাদের প্লাগইনটা অলরেডি অ্যাড করা নাই, এই জন্য আমরা দেখি আছে কিনা, পেমেন্ট নামে একটা আছে, এটা দিয়ে হবে না। ওকে, তাহলে আমরা কোথায় যাব এখন, একটা প্লাগইন অ্যাড করার জন্য অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যেতে পারি, অথবা এখান থেকেও কিন্তু অ্যাড নিউ প্লাগইন আছে, অ্যাড প্লাগইন। ওকে, অ্যাড প্লাগইনে যাই আমরা। ওকে, অ্যাড প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা বিকাশ লিখি, অনেকগুলো প্লাগইন আসছে, তার ভিতরে মোটামুটি যেগুলো পপুলার, যে এখান থেকে আপনি ইনস্টল অ্যাক্টিভ দেখবেন যে এটা হচ্ছে 7000 প্লাস অ্যাক্টিভ আছে আর কি ওয়েবসাইটে এই প্লাগইনটা, এটা আছে 1000 ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে, যে অ্যাক্টিভ দেখাচ্ছে, ইনস্টল করা আছে অলরেডি ওয়েবসাইটগুলোতে। দেন যেগুলো বেশি অ্যাক্টিভ এবং বেশি হচ্ছে ইনস্টল করা, সেই প্লাগইনগুলো উপরে আপনাকে সাজেস্ট করে ফার্স্ট টাইমে। ওকে, তাই আমরা এই যে সফটওয়্যার আইটি, এটা একটা বাংলাদেশি কোম্পানি, যদি এটা মোটামুটি ভালো, আমরা এটা ইনস্টল করতে পারি। ওকে, এটা আমরা ইনস্টল করে নিলাম। এটার মধ্যে আমরা বিকাশ, রকেট এবং নগদ সবই পাবো এক প্লাগইনের মাধ্যমে। ওকে, অ্যাক্টিভ করে একটা প্লাগইন ইনস্টল করার পর আমাদের কাজ আছে এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে ওইটার যে ফিচারগুলো, ওই ফিচারগুলো আমরা সেট আপ করতে পারবো না। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কিন্তু ই-কমার্স সেটিংসের ভিতরে, তাই না? তো ই-কমার্স সেটিংসের পেমেন্টের ভিতরে ছিলাম, পেমেন্ট আমরা ক্যাশ অনের কাজটুকু করেছি। ওকে, যদি সেভ দিয়েছি আমরা একটু ব্যাগে যাই। ওকে, ব্যাগে যাওয়ার পরে হ্যাঁ একটু রিলোড দেই, দেখি এখানে কিছু হয়েছে কিনা পরিবর্তন, যেহেতু আমরা একটা প্লাগইন অ্যাক্টিভ করেছি। ওকে, ডিরেক্ট একটু ব্যাগে যাই।
আসার পরে এই যে একটা আমাদের অপশনগুলো আসছে যে বিকাশ রকেট নগদ, এটা কিন্তু আগে ছিল না, এটা মাত্র প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে আসছে। আচ্ছা এগুলো তো অলরেডি অ্যাক্টিভ আছে, আমরা যদি একটু এখানে রিলোড দিই দেখি এগুলো আসছে কিনা। এই যে এখানে চলে আসছে এগুলো, যে আপনি ক্যাশ অন চাচ্ছেন। আপনি যদি চান যে আমি ক্যাশ অনটা রাখবো না, সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অনটাকে ওখান থেকে ডিসেবল করে দেবেন। এই যে কমার্সের সেটিং এর এখান থেকে যে এখানে আপনার দেখি পেমেন্ট না, আপনি যদি চান শুধু আমি পেমেন্ট গেটওয়ে রাখবো, ক্যাশ অন রাখবো না, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, যে টেক পেমেন্ট অফলাইন পেমেন্ট, এখানে যদি আমরা একটু যাইলে আমরা আবার পাবো ওইটা না। ওখান থেকে আমরা এটাকে ম্যানেজে যাই, ম্যানেজে গিয়ে আচ্ছা এটা হচ্ছে এনেবল আছে, এই যে এনেবল আছে, এটাকে আমরা যদি আনটিক করে তারপর যদি আমরা সেভ দিয়ে দিই, সেভ, ওকে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু আসি এখানে আউটসাইডে দেখি, রিলোড দিই, তাহলে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা চলে গেছে অলরেডি। আমরা চাচ্ছি যে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেব, তাহলে এখানে কাস্টমার কি করবে, এখানে বিকাশে তার নাম্বার দিবে, দেন এখানে তার ট্রানজ্যাকশন আইডি দেবে। এখানে ট্রানজ্যাকশন আইডি জায়গায় সে যে কোনো কিছু দিলে কিন্তু অর্ডার নিয়ে নেবে, সমস্যা নেই। জাস্ট আপনি ভেরিফাই করবেন নাম্বারটা থেকে পেমেন্ট আসছে কিনা, এটাকে ম্যানুয়াল তাকে করতে হবে। যেমন এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে, আমরা এখনো তো সেট আপ করিনি, প্লাগইনটা জাস্ট অ্যাক্টিভ করেছি, এই জন্য চলে আসছে। এখানে আপনার নাম্বার থাকবে, আপনার নাম্বারটা উঠিয়ে স্যার সে পেমেন্ট আমাদের করবে। জি আগে বলেন। যে আমাদের ক্যাশ অন ছিল, ওই দুইটা অপশন থাকবে, কাস্টমার চাইলে ক্যাশ অন নিতে পারবে, আবার চাইলে আপনি বিকাশ। দুইটা চাইলে একসাথে রাখতে পারেন, আপনি চাইলে শুধু গেটওয়ে রাখতে পারেন, শুধু ক্যাশ অন রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যেটা এনেবল রাখতে চান। বুঝতে পারছেন? যেটা রাখবেন না সেটা ডিসেবল করবেন, যেটা রাখবেন সেটা এনেবল থাকবে, এক কথায়। দুইটা কি একসাথে থাকবে? হ্যাঁ একসাথে থাকবে, সবই থাকবে একসাথে, সমস্যা নেই। এবং এখানে দেখা যায় আপনি চাচ্ছেন শুধু নগদ রাখতে বা চাচ্ছেন শুধু বিকাশ রাখতে, তাহলে আপনি শুধু বিকাশ রাখবেন, বাকিগুলো ডিসেবল করে দেবেন। এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে যে ডিসেবল করে দিলাম নগদটাকে, ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের নগদ চলে যাবে। দেখি নগদ কিন্তু অলরেডি আমাদের চলে গেছে, আমাদের আছে কিন্তু বিকাশ আর রকেট আছে। এই আপনি যে গেটওয়ে রাখতে চান সেটা এনেবল রাখবেন। এখন আমাদের কিন্তু কাস্টমার এখানে তো আমাদের বিকাশ নাম্বার দেখতে পাচ্ছে না, সে কোথায় পেমেন্ট করবে, শুধু রকেট পেমেন্ট গেটওয়ে লেখা, রকেট নাম্বারের জায়গায় রকেট নাম্বার নেই এখনো। এটা আমাদেরকে এখান থেকে ম্যানেজ করতে হবে, যে ম্যানেজে গিয়ে একটু কাজ করতে হবে, যেটা আমরা ক্যাশ অনের জায়গায় করেছিলাম। যে বিকাশের ম্যানেজে যদি আমরা যাই, এখানে ম্যানেজ, ওকে একটা নিউ ট্যাব ওপেন করি। আসার পরে এগুলো আপনি চাইলে বাংলায় লিখে দিতে পারেন, যে ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশন প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট, এটা কোথায় শো করে, ডিসক্রিপশন, এটা এখানে ডিসক্রিপশনে শো করে না, অন হোল্ড, যে জায়গা এখানে হচ্ছে বিকাশ নাম্বার, এখানে আপনার নাম্বার দেবেন, আমি আমার নাম্বার দিয়ে দিলাম, আপনি আপনার বিকাশ নাম্বার দেবেন। তারপর হচ্ছে এটা কি এজেন্ট নাকি পার্সোনাল, এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যদি পার্সোনাল নাম্বার হয় পার্সোনাল সিলেক্ট করবেন, পার্সোনাল সিলেক্ট করলে এটা এখান থেকে কাস্টমার দেখতে পাবে যে এটা পার্সোনাল নাম্বার। ওকে, তারপর হচ্ছে আপনি কি চাচ্ছেন বিকাশ ব্যাট নিতে কিনা, সেটা এখান থেকে টিকমার্ক করে, ব্যাট না নিতে চাইলে দরকার নেই। দেন তারপর এখানে আমরা সেভ চেঞ্জ দিই, একটু দেখি কি পরিবর্তন হয়েছে, দেখি বিকাশ, ওকে এখানে আমাদের আসছে অলরেডি বিকাশ পার্সোনাল নাম্বার, ওই যে আমরা ওখান থেকে পার্সোনাল সিলেক্ট করছি, এই জন্য এখানে পার্সোনাল লেখাটা আসছে, যে বিকাশ পার্সোনাল নাম্বার। যদি আমরা এজেন্ট সিলেক্ট করতাম, এখানে লেখাটা এজেন্ট আসতো, পার্সোনাল না আসে। আর এখানে একটা ডিসক্রিপশন আছে যে প্লিজ কমপ্লিট বিকাশ পেমেন্ট, এইটা আপনি চাইলে বাংলায় দিতে পারেন, এই লেখাটা কিন্তু এখানে আছে, দেখি এই যে এখানে লেখাটা আছে, এটা আপনি চাইলে আপনার বাংলায় কাস্টমারকে বোঝানোর জন্য আপনি বাংলায় লেখা দিতে পারেন, সমস্যা নেই, যাতে কাস্টমার সহজে বুঝবে। এভাবে আপনি রকেটটাকে এইভাবে সেমভাবে ম্যানেজে গিয়ে আপনি এখানে ম্যানেজে গিয়ে আপনি এখানে আপনার নাম্বারটা কি পার্সোনাল নাকি এজেন্ট, পার্সোনাল, দেন তারপরে এখানে আপনার নাম্বার দিয়ে দিলেন, তারপরে সেভ, বিকাশ নগদ রকেট সেট আপ করা সেম প্রসেস। ওকে, তাহলে তো আমরা অলরেডি পেমেন্ট গেটওয়ে সেট আপ করা শিখে ফেললাম। এখানে এটা আপনাকে কাস্টমার এই নাম্বারটা টাইপ করবে, টাইপ করে টাকা পাঠাবে, পাঠানোর পরে এখানে আছে কাস্টমারের নাম্বার দেবে, এখানে আছে আপনার বিকাশ তার ট্রানজ্যাকশন আইডি দেবে। আর এইটাকে যদি আপনি অটোমেশন করতে চান, অনেক সময় দেখা যায় আমরা দেখি যে এখান থেকে ক্লিক করলেই কনফার্মে ক্লিক করার পরে দেখা যায় আমাদেরকে আমাদের নাম্বার দিতে হয়, নাম্বার দিলে ওটিপি আসে, ওটিপি দেওয়ার পর টাকাটা অটোমেটিকলি অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এই যে অটোমেটিক সিস্টেম যদি করতে চান, তাহলে হচ্ছে থার্ড পার্টি ইউজ করতে হবে, কোম্পানি এসএসএল কমার্স নামে একটা থার্ড পার্টি আছে,
কোম্পানি আছে, এরা হলো গিয়ে আপনার পেমেন্ট গেটওয়ে সার্ভিসটা দিয়ে থাকে। এইটার সিস্টেমটা হচ্ছে অটোমেটিক হয়, বুঝতে পারছেন? এখানে এককালীন ফি দিতে হয় তাদেরকে। 15,000 টাকা দিলে 15,000 টাকা দিলে লাইফ টাইমের জন্য তারা আপনাকে হচ্ছে এই সার্ভিসটা দিবে, অটোমেটিক যে সিস্টেমটা। আপনি যখন কোনো বড় কোম্পানিতে, বিশেষ করে দারাজ বা আদার্স কোনো কোম্পানিতে অনলাইন যদি পেমেন্ট করতে যান, অথবা মোবাইল থেকে যদি আপনি মোবাইল রিচার্জও করতে যান যখন অ্যাপ থেকে, তখন দেখবেন আমাদের নাম্বারটা দিতে হয়, নাম্বার দিলে ওটিপি আসে, ওটিপি বসালে পেমেন্টটা অটোমেটিকলি কেটে নেয়, তাই না? ওই সিস্টেমটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এসএসএল কমার্স এটা ব্যবহার করতে হবে, এই কোম্পানির হেল্প নিতে হবে। এটা নিতে হলে আপনাকে অবশ্যই তাদেরকে এককালীন ফি, যেটা 15,000 টাকা, 15,000 থেকে 20,000 টাকাও নিয়ে থাকে, 25,000 টাকাও নিয়ে থাকে অনেক সময়। আর এটা নিতে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার কোম্পানির নামে। ট্রেড লাইসেন্স থাকলে এবং তাদেরকে ফি প্রদান করলে আপনাকে তারা একটা প্লাগইন দেবে, তাদের এসএসএল কমার্স নামে একটা প্লাগইন আছে, প্লাগইন দেবে। এই প্লাগইনটা আপনি সেট আপ করলে অটোমেটিকলি আপনি পেমেন্ট গেটওয়েটা সেট আপ করতে পারবেন। তাছাড়া আপনার যদি চান যে এইটা আমি নেব না, নেক্সট বা সেকেন্ড ওয়ে হচ্ছে এইটা, যেটা ম্যানুয়াল করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। এবং মোটামুটি আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে উদ্যোক্তা পে। উদ্যোক্তা পে এইটার ব্যাপারটা হচ্ছে যদিও অটোমেটিকলি না, এটা হচ্ছে দেখা যায় আপনি বলতে পারেন 40% অটোমেটিক বলা যায় আর কি। এক কথা, যেমন আপনি যে ডেমো দেখতে যাই আমরা, এটা এটা কিভাবে কাজ করে, কাস্টমার নাম দেবে, আমি একটা নাম দিয়ে একটা ইনভয়েস ক্রিয়েট করি এখানে, এটা ডেমো হিসাবে এদের ওয়েবসাইটে ডেমো দেখানোর জন্য। এটা হচ্ছে কাস্টমারের সামনে এরকম শো করবে, কাস্টমার সিলেক্ট করবে যে আপনাকে কিসের মাধ্যমে পেমেন্ট করবে। এটা তার কাস্টমার সিলেক্ট করার পরে এখান থেকে, এইটাও আপনার ম্যানুয়ালের মতোই, কাস্টমারকে এখান থেকে নাম্বার নিয়ে হচ্ছে গিয়ে আপনাকে পেমেন্ট করে দিতে হবে, তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে বসাতে হবে, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে ভেরিফাই করবে, বুঝতে পারছেন? এইটাও আপনার ম্যানুয়ালের মতোই। সো আপনার এইটা হচ্ছে ইয়ারলি 1,000 টাকা চার্জ করে ওনারা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। এইটা হচ্ছে আমরা ইয়ারলি 1,000 টাকা চার্জ করে, তো যদিও এটা ম্যানুয়াল, এটা অটোমেটিক না, এটা না নিয়ে সেই থেকে আপনি ফ্রি প্লাগইন ইউজ করাটাই বেস্ট। আর যদি আপনার পেমেন্ট গেটে একান্ত প্রয়োজনই হয়ে থাকে তাহলে অবশ্যই রিকোয়ারমেন্ট থাকবে এসএসএল কমার্স, এটা আপনি নিতে পারেন। যেমন আপনার বড় বড় কোম্পানি আসন্না ফাউন্ডেশন, তারাও কিন্তু এসএসএল কমার্স ব্যবহার করে, এবং অন্যান্য কোম্পানি এসএসএল কমার্স ব্যবহার করে। বাসা দিয়ে ওকে। আমরা যদি এখন একটা অর্ডার করি এখান থেকে, দেখি আউটসাইড থেকে একটা অর্ডার করি, এখান থেকে আমি আমার নাম ঠিকানা দিয়ে নিই, দেখি অর্ডারটা নেয় কিনা। ওকে, দিলাম। এটা ঢাকার বাইরে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে নাম্বার, ট্রানজ্যাকশন, দেন কনফার্ম। আচ্ছা, এখানে আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে না, এখানে কিছু আসে না, এখানে থ্যাংক ইউ পেজ আসার কথা। আমরা কিন্তু এখনো থ্যাংক ইউ পেজের কাজই করি নাই, ঠিক আছে? এখানে থ্যাংক ইউ পেজে আসার কথা, আমাদের কিন্তু থ্যাংক ইউ পেজটা আসে না, কিন্তু অর্ডার কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখবো অর্ডারটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি। অর্ডারটা ম্যানেজ করার জন্য আমাদের বাকি কাজ আছে উকমার্সের ভিতরেই। উকমার্সে আসলে এই যে অর্ডার অপশন আছে, একটা অর্ডার, ঠিক আছে? অর্ডার অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখি আমাদের কি আসে। এই যে আমরা অর্ডারটা করেছি কিছুক্ষণ আগে, এস এম কাজী নামে, 36 সেকেন্ড আগে অর্ডারটা করেছি, এবং প্রাইস কত, এইটা প্রাইস, ঠিক আছে? দেখি স্ক্রিন অপশন। আচ্ছা, এটা অ্যাকশন এবং বিলিং, এই দুইটা আমরা এনেবল করে দিলাম এখান থেকে। ওকে, একটু রিলোড দেই। আচ্ছা, এখানে কাস্টমার আমাদেরকে কিসের মাধ্যমে পে করছে, এই যে ভায়া বিকাশ লেখা আসছে, এই বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছে। এবং আমরা যদি ভিউ আইকনে ক্লিক করি, আইকনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে কাস্টমার ডিটেইলসটা দেখতে পাবো, যে কাস্টমার নাম, এই হচ্ছে অ্যাড্রেস, এবং এখানে আছে তার ফোন নাম্বার, এইটা আসবে এখানে, ঠিক আছে? ঢাকার ভিতরে না বাইরে সেই লেখাটা এখানে আসে। প্রোডাক্ট নাম আসবে, যে আপনার কোন প্রোডাক্ট থেকে অর্ডারটা আসছে, প্রোডাক্ট প্রাইস আসবে এখানে। এবং আমরা যদি একটু ভিতরে যাই,
আচ্ছা, ভিতরে আসলে আমরা এখান থেকে বিকাশ নাম্বার দেখতে পাবো, যে বিকাশ নাম্বার কোন নাম্বার দিয়ে পেমেন্ট করেছে এবং ট্রানজ্যাকশন আইডি সে কি দিয়েছে সেটা আমরা দেখতে পাবো এখানে। আর এখানে আরো একটু ডিটেলস আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা এত কিছু দেখার দরকার নেই, আমাদের নর্মাল দেখা যায় ক্যাশ অন ডেলিভারি থাকে, সেই ক্ষেত্রে ভিতরে আমাদের আসার দরকার নেই। আমরা উপরে আই আইকনে ক্লিক করি, আমরা মোটামুটি কাস্টমার ডিটেলসটা দেখে নিতে পারবো এখানে ক্লিক করে। আর এখানে স্ট্যাটাস রয়েছে অনেকগুলো, এখানে তো হোল্ডে রয়েছে তাই না, এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্ট্যাটাস আছে, হোল্ড আছে, কমপ্লিট আছে, ক্যান্সেল এবং ট্রাশ। আপনি কাস্টমার প্রথমে যখন অর্ডার করেছে এটা প্রসেসিং বা হোল্ডে থাকে, যেহেতু এটা বিকাশের মাধ্যমে করেছে এই জন্য এটা হোল্ড দেখাচ্ছে। যদি ক্যাশ অন করতো তাহলে এটা প্রসেসিংয়ে দেখাতো। তো এটা প্রথমে আসার পরে এখন তারপরে দেখা যায় এটা যদি কনফার্ম হয়, দেখা যায় অর্ডারটা কনফার্ম হয়েছে আপনার, সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে পারেন। যে স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন কমপ্লিট, দেন অ্যাপ্লাই। তাহলে এটা কি কমপ্লিট দেখাচ্ছে, তার মানে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। আর যদি চান যে না এটা থেকে ফেক অর্ডার আসছে, এটা আপনি চাচ্ছেন যে ক্যান্সেল করবেন, এটা ক্যান্সেল হবে, আপনি ক্যান্সেল মোডেও রাখতে পারেন, যেভাবে ক্যান্সেল। এবং আপনি যদি চান যে না এই অর্ডারটা আমি এখানে রাখবোই না আমার ড্যাশবোর্ডে, সেই ক্ষেত্রে আপনি এটা কি করতে হবে, ট্রাশ করতে হবে, সিলেক্ট করবেন, দেন এখান থেকে ট্রাশ, দেন অ্যাপ্লাই। আচ্ছা, ট্রাশ করার পর আমরা জানি কিছু ট্রাশ করার পরে সেটা আমাদের ট্রাশে জমা থাকে, যে ট্রাশে জমা আছে। আপনি যদি চান এটা রিস্টোর করতে, রিস্টোর করার সুযোগ আছে, যদি রিস্টোর করতে না চান সেক্ষেত্রে পার্মানেন্ট করে দিতে হবে। এখানে ডিলিট করে দিলাম আপনারা একদম ফাইনালি, এটা আমরা রাখতেই চাচ্ছি না এখানে। ওকে, এইভাবে আপনি করতে পারেন। আমরা যদি একটু আবার যদি কমার্স সেটিংসের ভিতরে যাই, আমরা পেমেন্টে ছিলাম, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, দেখি এখানে আমাদের কিছু কাজ আছে কিনা। এনেবল গেস্ট চেকআউট, এটা এনেবল থাকবে, এখানে আমাদের কোনো কাজ নেই, কিছুই পরিবর্তন করার দরকার নেই। তারপরে ইমেইলে আসি। আচ্ছা, কাস্টমার যখন একটা অর্ডার করবে এবং তার তো ইমেল পাইতে হবে তাই না, সে তো একটা ইমেল পাওয়ার কথা। কোন ইমেলটা পাওয়ার জন্য ইমেলের টাইটেল কি যাবে, ফ্রম নাম, এখানে আমাদের ওয়েবসাইট নাম দিতে হবে, যে নূরাতর দিয়ে দেবো আমরা এখানে, নূরাতর। ইমেল থেকে যা ইমেল থেকে কোন খরচ আছে? না, এটা খরচ নেই। আর মেসেজিং করতে চাইলে? মেসেজিং অপশন এখানে নেই, সেই ক্ষেত্রে থার্ড পার্টি ইউজ করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। থার্ড পার্টি যারা প্লাগ ইন সার্ভিস দেয় মেসেজিং এর জন্য, সেই থার্ড পার্টি ওরা প্লাগ ইন দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। তো আপনাকে কীভাবে সেট আপ করবেন টিউটোরিয়াল দিয়ে দেবে, সেট আপ তাহামরি কিছু না, এটা প্লাগ ইন ইনস্টল করা, অ্যাক্টিভ করে এতটুকুই কাজ, জাস্ট ভিতরে দিয়ে একটা সেটিং এনেবল করা, ডিসেবল করা, এতটুকু আছে একটা কাজ, ঠিক আছে। ওইটা জি, ওই বুঝতে থার্ড পারছি পার্টি স্যার। আপনাকে হেল্প করবে, সমস্যা নেই। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে এখন দেখা যায় যে কাস্টমার একটা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজ সাবমিট করলো, হুম দেন হচ্ছে আমি এটাকে রেডি করার পরে আমি আবার এটাকে স্টেট ফার্স্টে সাবমিট করা লাগবে। হুম একটা সিস্টেম আছে না এমন যে কাস্টমার যখন তার নাম দিয়ে সাবমিট করবে ডাইরেক্ট এটা স্টেট ফার্স্টে সাবমিট হয়ে যাবে, এরকম কোন ডাইরেক্ট সিস্টেম? স্টেট ফার্স্ট সাবমিট হবে না, কাস্টমার তো ফেক অর্ডারও করতে পারে, সেটা ফেক অর্ডার কি স্টেট ফার্স্ট আপনি পাঠাবেন? অবশ্যই না পাঠাবেন না, না। ওই যে এটা হচ্ছে আপনার পেন্ডিং এখানে থাকে, আসে, আপনি এখান সেটা থেকে যখন আপনার স্টেট ফার্স্টের কুরিয়ার এপিআই ইন্টিগ্রেট করতে হবে, সেটার মাধ্যমে আপনি এখান থেকে কোনটা কোনটা স্টেট ফার্স্টে পাঠাবেন সেটা সেটা এখান থেকে সিলেক্ট করে পাঠাতে হবে, বুঝতে পারছেন। মেনু ওই সময় হবে তো আর রি এন্ট্রি করা লাগবে কি নাকি? না, এন্ট্রি করতে হবে না, এটা এখান থেকে অটোমেটিক চলে যাবে। এইটা একটু দেখাই দিন। ওকে, এখান থেকে আমাদের লোগো দিতে বলতেছে, আপনি এখান থেকে আপনার লোগো দিবেন। এখান থেকে আমাদের লোগো নেই, আমরা একটা লোগো দিয়ে দিলাম, একটা লোগো দেন এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপরে এখানে যা আছে আপনি কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি যে আপনার পছন্দের কালার দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপরে নিচে যদি আসি যে ইনভয়েসটা কিভাবে যাবে কাস্টমারের সামনে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে ইনভয়েস ডেমোটা এইভাবে যাবে কাস্টমারের সামনে, যে আপনার লোগো যাবে, যে তার ডিটেলসগুলো যাবে, অর্ডার সামারিটা যাবে, দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিই। ওকে, ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের কিছুই কাজ নেই, দেখি ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে। লাইসেন্স কি ডিজেবল, এখানে আমাদের কাজ নেই। আর সাইট ভিজিবিলিটি, এটা তো আমরা এখান থেকে কামিং সুন থেকে আমরা লাইভ করে নিছি, যদি আপনি লাইভ না করে থাকেন আপনি এখান থেকে সাইট ভিজিবিলিটি এখান থেকে আপনি লাইভ করে নিতে পারবেন কামিং সুন থেকে, সমস্যা নেই। পয়েন্ট অফ সেল, এদিকে আমাদের কিছুই কাজ নেই তেমন। তারপরে এখান থেকে আপনি আপনারা এখান থেকে ওয়েবসাইটের নামটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, নূরাতর দিয়ে রাখলাম। দেন এখান থেকে সেভ চেঞ্জ, মাল্টি কারেন্সি,
মাল্টি কারেন্সিও আমাদের কোনো কাজ নেই, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের কমার্সে এতটুকু সেটিং ছিল। আমাদের কমার্সের সেটিং কি কি ছিল, আমাদের ইমেলটা আমরা এখান থেকে সেট আপ করলাম, জেনারেল সেট আপ করলাম, শিপিং এবং পেমেন্ট এগুলো আমরা এখান থেকে সেট আপ করলাম। আর আমাদের এখনো থ্যাংক ইউ পেজের কাজ বাকি আছে, আর ডিজাইনে কিছু কাজ আপনারা দেখতে চেয়েছেন, সেটাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি এখন আমাদের থ্যাংক ইউ পেজটা কোথায় আছে, আমাদের থ্যাংক ইউ পেজটা কিন্তু কার্ডফ্লো ফানেলের ভিতরেই রয়েছে, তাই না? আমরা যদি কার্ডফ্লো ফানেলে যাই, আচ্ছা কার্ডফ্লো থেকে আমরা কোথায় আসছি, ফানেলের ভিতরে আমাদের একটা ফানেল আছে। এখন আমরা চাইলে এই ফানেলটারে একাধিক ফানেল করার সুযোগ আছে। এই যে এখান থেকে থ্রি ডট থেকে এখান থেকে ডুপ্লিকেট করার সুযোগ আছে। আপনি যদি ডুপ্লিকেট করেন, এই যে ইয়েস, ডুপ্লিকেট, আমাদের কিন্তু ফানেলটা কোলন হয়ে গেছে অলরেডি। আমরা একটা ডিজাইন করে আমরা জাস্ট ওই ডিজাইনটাকে আমরা 100-র উপরে আমরা চাইলে কোলন করতে পারবো এইভাবে। এখন আপনি আপনি যদি চান যে এটা কোলন করছেন, এখন এটার নাম পরিবর্তন করবেন, কিছু ডিজাইন পরিবর্তন করবেন, জাস্ট এতটুকুই। দেখা যায় আপনার মতো করে আপনি নতুন করে আবার টেমপ্লেট ইম্পোর্ট করো, নতুন করে ড্র্যাগ অন ড্রপ করার উইজেটগুলো টানো, ডিজাইনগুলো ম্যানুয়াল করো, এত কিছু করা লাগবে না। আপনি জাস্ট মানে কোলন করার পরে জাস্ট ওটা পরিবর্তন করে নিতে পারবেন ডিজাইনের ভিতরে তথ্যগুলো। এটা যদি আপনি না চান, আপনি এখান থেকে ডিলিট করার সুযোগ আছে, ফানেলগুলো ট্র্যাশ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমাদের ডিজাইনটা ছিল কিন্তু টি শার্টের ভিতরে, টি শার্ট, আর এটা তো মাত্র কোলন হয়েছে, মানে ডুপ্লিকেট হয়েছে। ওকে, তো আমাদের টি শার্টের ভিতরে আসলে টি শার্টের ভিতরে আমাদের এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট, চেকআউটের ভিতরে ডিজাইন করেছে। আর থ্যাংক ইউর ভিতরে আমাদের এখনো কিছু করা হয়নি। থ্যাংক ইউ সেটিংয়ে যদি আমরা যাই, দেখি সেটিংয়ে কি আছে। সেটিংয়ের ভিতরে আমাদের কি কি শো করবে, এনেবল অর্ডার ওভারভিউ, এনেবল অর্ডার ডিটেলস, এনেবল বিলিং ডিটেলস, এগুলো থাকবে। অ্যাডভান্সের ভিতরে কি আছে, থ্যাংক ইউ পেজ টেক্সট, এখানে আমরা থ্যাংক ইউ এটা থাকবে, এখানে যা যা আছে এগুলোই থাকবে, সমস্যা নেই। আমাদের থ্যাংক ইউ পেজ, এখন আমরা ডিজাইনে যাব। আমরা থ্যাংক ইউ পেজটা এডিট করতে হলে সেম এই যে এডিট স্টেপ, এখানে ক্লিক করে আমাদের এডিটে আসতে হবে। ওকে, এডিটে আসার পরে আমাদের যেইভাবে আমরা একটা ল্যান্ডিং পেজে ডিজাইন থ্যাংক ইউ করেছি, পেজ হচ্ছে কাস্টমার অর্ডার করার পরে দেখাবে অর্ডার যেটা। করার পরে যেই পেজটা আসবে, যেখানে আমরা অর্ডার কনফার্ম করার পরে যে আমাদের এখানে থ্যাংক ইউ পেজটা আসার কথা ছিল কিন্তু আসে নাই, কারণ আমরা তো কাজ করিনি এখনো। তো এটাও কিন্তু আপনার ল্যান্ডিং পেজের মতোই, ল্যান্ডিং পেজটা যেভাবে ডিজাইন করেছেন সেম টু সেম এখানে আপনি আপনার থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে পারেন। আমি একটা ড্র্যাগ উইজেট নিয়েছি, এখানে আমি একটা টাইটেল নিতে পারি, এখানে টেক্সট টেক্সট নিয়ে ছেড়ে দিলাম, নেওয়ার পরে আমি এখানে লিখতে পারি যে আপনার, ওকে, আপনার অর্ডারটি কনফার্ম আসলে, এখানে আপনি আপনার মতো করে লিখে দেবেন, সমস্যা নেই, আমি লিখে দিলাম। আমরা তো অলরেডি টেক্সট স্টাইল কীভাবে করতে হয় এটা জানি, এটার দেখার কিছু নেই। আচ্ছা, তারপরে এখানে আমরা আর একটা ড্র্যাগ উইজেট নেই, নেওয়ার পরে যেটা করতে হবে যে অর্ডার ডিটেলসটা তো আমাদের এখানে শো করাতে হবে, যে কাস্টমার যে অর্ডার করবে, অর্ডার করার থ্যাংক ইউ পেজ যেন অর্ডার ডিটেলসটা আসে, সেখানে এখানে যদি আমরা অর্ডার লিখি, দেখি অর্ডার, এই যে অর্ডার ডিটেলস ফর্ম, এই অর্ডার ডিটেলস ফর্মটা এখানে এনে ছেড়ে দিতে হবে। ওকে, এখন যদি আমরা একটু সেভ বা পাবলিশ দিই, এইটার আমাদের কোথায় কানেক্ট করতে হয় না, এটা অলরেডি তো আমাদের ফানেলের ভিতরেই রয়েছে, চেকআউটের নিচে, সমস্যা নেই, ওখানে থাকলে এনাফ। তারপরে যদি এখন দেখি আমরা একটু এই থ্যাংক ইউ পেজটা আমাদের কিভাবে কাজ করে, যদি আমরা একটু আমাদের মেইন ল্যান্ডিং পেজ একটু যাই, আবার আসলাম, এখানে আসার পরে আমি একটা অর্ডার করতে চাচ্ছি আরো। ওকে, কনফার্ম অর্ডার। ওকে, এবার কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজটা আসছে যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, এবং কি আপনি থ্যাংক ইউ পেজের নিচে উপরে আপনি আরো যা কিছু ডিজাইন করতে চান, ইমেজ রাখতে চান, ব্যানার রাখতে চান, সেটা আপনার ইচ্ছা, সেটা আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। আপনি তো অলরেডি ডিজাইন করতে পারেন, তাই না? স্যার ওই যে আপনার একটা ডিজাইন আছে না, আপনার এখান থেকে অর্ডার করার পরে যে একটা পেজ আসে, হ্যাঁ, ওইটা কিন্তু খুব সুন্দর।
ওইটা কিভাবে করা যায় নাকি ওটা? না ওইটা তো হচ্ছে অন্য প্ল্যাটফর্ম, ওইটা হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে করতে হবে। ডিজাইনগুলো আপনি কি রকম রাখতে চাচ্ছেন এখানে, এইটা আপনি এডিট করার সুযোগ নাই। এই যে এই ডিটেলসটুকু হচ্ছে অর্ডার ফর্ম থেকে আসবে, ঠিক আছে? জি জি। তারপরে উপরে নিচে আপনি কোথায় কি রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এখানে যদি আপনি চান যে ইমেজ রাখবেন, এখানে যে আপনি ইমেজ রাখবেন সেটা আপনার ব্যাপার। এখানে আপনি ইমেজ রাখতে পারেন, যে আমি এখানে একটা ইমেজ রাখবো, সেটা আপনি যে কোনো ইমেজ রাখতে পারেন। এখানে আপনি যদি পাবলিশ দেয়, এখানে কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজে সেই ইমেজটা শো করাবে। এটা তো ইমেজ রাখার আমাদের এখানে দরকারই নেই, এত কিছু আমাদের রাখার দরকার নেই। আমরা এখানে জাস্ট রাখবো কি, তার সে যে তার অর্ডারটা কনফার্ম করা হয়েছে, কনফার্মেশন একটা মেসেজ থাকবে। আর এই কমন এই ব্যাপারটা রাখতে হবে যে অর্ডার ফর্মটাকে রাখতে হবে। অর্ডার ফর্ম না থাকলে তার এখানে তার অর্ডার ডিটেলসটা আসবে না। এই অর্ডার ফর্মের মাধ্যমে অর্ডার ডিটেলসটা আসে এখানে, ঠিক আছে? তাই এতটুকু হচ্ছে আমাদের চেক থ্যাংক ইউ পেজের ভিতরে কাজ। আমরা এটা কি কেটে দেই। ওকে, আর কুরিয়ার এপিআইটা এটা আগামী ক্লাসে দেখাবো। আজকে তো মনে হয় আপনাদের কয় নম্বর ক্লাস, 6 না 7? আল্লাহ। আজকে তো মনে হয় 6 বা 7 নম্বর ক্লাস সম্ভবত। যাই হোক, ওইটা আগামী ক্লাস দেখা যাবে। আমরা একটু ডিজাইন পার্টে যাই। এখান থেকে যে টি শার্ট, এটা তো আমাদের মূল চেক আউটের ভিতরে আমরা ডিজাইন করেছি, তাই না? এই যে এডিট স্টেপ। ওকে, এখানে আসলাম। আসার পর আমরা যদি মোবাইল ডিসপ্লেটা দেখি, মোবাইল ডিসপ্লে কি আমরা রেসপন্সিভ করেছিলাম? এই যে এই লেখাটা তো এত বড় মোবাইলে রাখার দরকার নেই, এটা একটু আমরা স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে টেক্সটটা একটু ছোট করে নিই। এটা 2 লাইনে হলে যথেষ্ট মনে হয়, 2 লাইনে থাকুক। তারপরে আমরা এই যে দুইটা ইমেজ, আপনি যদি পাশাপাশি মোবাইল ভিউতেও দুইটা ইমেজ পাশাপাশি দেখাইতে চান, তাহলে যেটা করবেন, আপনারা যদি এখানে আসি, ডেস্কটপ ভিউতে আসি, ডেস্কটপ ভিউতে কিন্তু আমাদের একটা সেকশন নিয়েছি, মানে ড্র্যাগ উইজেট নিয়েছি, তাই না? একটা ড্র্যাগ উইজেট নিয়েছি আমরা 2 কলামের, এই একটা কলাম, এই একটা কলাম, 2 কলামের একটা ড্র্যাগ উইজেট নিয়েছি, রাইট? এখন আমরা এইটাকে যদি মোবাইল ভিউ, এখন তো ডেস্কটপ ভিউতে আমরা পাশাপাশি রাখতে পেরেছি, যে এইটা এক পাশে এটা এক পাশে, নিচে নিচে আসতেছে না, পাশাপাশি আসতেছে। কারণ মোবাইল ভিউতে করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের একটা সেকশনের ভিতরে 2টা কলাম আছে, একটা সেকশনের উইথ হচ্ছে যে আপনার 100, তাহলে এক একটা কলামে কত করে পেয়েছে? 50। তাহলে এই কলামে যদি আমরা ক্লিক করি, ওকে কলাম, এই কলাম, দেন এখান থেকে যদি আমরা এই কলাম উইথ এটাকে আমরা যদি 50 করি, 50, এই 50 করলে কিন্তু ছোট হয়ে গেছে, দেখছেন? আবার যদি এই কলাম উইথটাকে আমরা 50 করি, দেখি কলাম ধরে, দেন এখান থেকে উইথটাকে 50 করতে হবে, দেন এই, তাহলে আমাদের এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। তাহলে আমরা একটা ড্র্যাগ ওয়েজের ভিতরে যদি আমরা 2টা কলাম নিয়ে মোবাইল ভিউতে যদি আমরা এইভাবে দেখাইতে চাই, তাহলে কিন্তু আমরা চাইলে এইভাবে দেখাতে পারি মোবাইল রেসপন্সিভের জন্য। দেন তারপরে নিচে আসি, এগুলো তো এইভাবে ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রাইসিং এর একটা ব্যাপার দেখি। অনেকে দেখা যায় হাইলাইট করে প্রাইসিং এর ব্যাপারটা। আমরা এখানে যদি একটা ড্র্যাগ উইজেট নেই, এক কলামের ড্র্যাগ উইজেট নিয়ে আমরা যেটা করব, এলিমেন্টে এসে অ্যানিমেট লাগবে, অ্যানিমেট। আচ্ছা, এই যে অ্যানিমেট হেডিং, এইটা যদি আমরা এখানে নিয়ে আসলাম, এই যে একটা অ্যানিমেশন অপশন, এখান থেকে আমাদের দিস পেজ, এখান থেকে আপনি দেখতেছেন দিস পেজ ইজ, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই স্লাইডের বাইরে। এখানে আমরা লিখতে পারি রেগুলার প্রাইস, বাংলায় লিখি রেগুলার প্রাইস। ওকে, রেগুলার প্রাইস কত? এই অ্যামাজিং এর ভিতরে আপনি কি রাখতে চাচ্ছেন, প্রাইসটা রাখবেন। মনে করেন রেগুলার প্রাইস 1200 টাকা, 1200, তার আফটার ট্যাক্স এখানে টাকা লিখলাম, টাকা। তাহলে আমাদের 1200, এইটা হচ্ছে রেগুলার প্রাইস। এটা তো গোল, আমরা তো চাচ্ছি গোল না, আমরা চাচ্ছি এই শেপটাকে কাটা দিতে, মানে ক্রস আসবে, এই যে ক্রস, মানে রেগুলার প্রাইস যে 1200 টাকা এটা কাটা থাকবে। ওকে, দেন এই টেক্সটগুলোকে আপনি চাইলে স্টাইল থেকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। এই যে হেডিং, এখান থেকে আমরা
টেক্সটগুলোর স্টাইলগুলো কিন্তু আমরা যেইভাবে অন্য টেক্সট পরিবর্তন করতে পারি, টেক্সট নাম, কালার ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনি এখান থেকেও পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে রেগুলার প্রাইসতে গেল, এবং আর যদি এটা একটু ডুপ্লিকেট করি, আর হচ্ছে অফার প্রাইস। ওকে, অফার প্রাইস। অফার প্রাইস কত টাকা? অফার প্রাইস হচ্ছে মনে করেন 800 টাকা। অফার প্রাইস 800 টাকা। এখন এইটার শেপ তার কাটা থাকবে, এটার শেপ আপনি আন্ডারলাইন দিতে পারেন এইভাবে। এখানে অনেকগুলো শেপ আছে, ডাবল আছে, দেন তারপরে এটা আছে, তারপরে আছে আপনার ডাবল আন্ডারলাইন আছে, এটা আপনি সার্কেল এটা দিতে পারেন, কোথায় গোলাকার থাকবে। এইভাবে আমরা চাইলে এরকম এনিমেট আপনার প্রাইসিং এর জন্য করতে পারেন। এটা তো টেক্সট স্টাইল কি আর দেখানো লাগবে আপনাদেরকে? স্যার ওই যে এক লাইনে থাকে, যে এক লাইনে বুঝি নাই। মানে পুরো লেখাটা এক লাইন থাকে, রেগুলার প্রাইস 1200 প্লাস হচ্ছে অফার প্রাইস 800, এরকম মানে দুই লাইনে মিলে থাকে একসাথে। সেটা তো আপনি এনিমেট দিয়ে পারবেন না, সেই ক্ষেত্রে হলে কি আপনাকে তো আপনি চাচ্ছেন কোডিং দুইটা করতে দুই হবে। কালার করতে, তাই তো? রেগুলার প্রাইসটা কাটতে, আপনি সেটা চাইলে আপনি কিছু কোড নিতে হবে। এটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আপনি যদি চ্যাট জিপিটি ওপেন করেন, অথবা স্যার ওই যে উইজিট দুইটা নিলে পাশাপাশি কলাম। সেইটাও পারেন। সেইটা হইলো গিয়ে উইজেট বেশি নেওয়া ই করে, এগুলো ঝামেলা। সেইটাও আপনি পারেন, সেটা দিয়ে দেখায় দেয়, আর বাকিটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, যদি আপনি দুইটা কলাম নেন, এখানে কলাম নেওয়ার পরে তাও আপনার কোডিং করতে হবে। আপনার যে উপরে যদি একটা টেক্সটের বসান, আপনার কোডিং করতেই হবে ওখানেও। আমি একটা উইজিটে দিলাম হচ্ছে রেগুলার প্রাইস, আর একটা উইজিটে দিলাম হচ্ছে অফার প্রাইস, তাহলে মোটামুটি হবে মনে হয়। আপনি এভাবে পারেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি এখান থেকে যদি নেন রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস, ওকে। রেগুলার প্রাইস আমি এখানে দিলাম যে আমার 1200 টাকা, 1200 টাকা, ওকে, 1200 টাকা। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট, দেন এটাকে এখানে নিয়ে আসি, অফার প্রাইস 800। ওকে, আপনার এক লাইনে হয়েছে। আপনি এটার কি করবেন, এটার স্টাইলটা আপনি রাইট, এটা লেফট, ঠিক আছে। এখন আপনার তো এইটাকে কাটতে হবে, তাই না? এই প্রাইসটাকে, এটা কাটার জন্য আপনি টাইপোগ্রাফি থেকে এখান থেকে যেটা একটা অপশন আছে স্টাইল, ওকে, ইটালিক না, আরে লাইন, এই একটা অপশন আছে। এটা হলে যেটা হয়, পুরো টেক্সটটা কেটে যায় আর কি, টেক্সট সহ লেখাটা কাটে। এবং আপনি এটা চাইলে এখান থেকে এটা স্যার টেক্সট, দুই উইজিটে দুইটা এলিমেন্টর নেওয়া যায় না? হ্যাঁ দুইটা উইজিটে মানে দুইটা এলিমেন্টর নিয়ে ওই আগের মতো কাজ করছেন। আপনি আগে যেটা উপর নিচে কাজ করছেন সেটা আমরা পাশাপাশি কাজ করলাম আর কি, ওইটা বলতেছি। হ্যাঁ পারবেন। ওই যে অ্যানিমেটটা নিয়ে আপনি পাশাপাশি রাখতেছেন সেইটা, হ্যাঁ, জি জি সেটার জি, জন্য আপনি এইভাবে সেম প্রসেস তো ভাই সেম সেমই। প্রসেস, আপনি হ্যাঁ হ্যাঁ, দুইটা জি নিয়ে জি আপনি এখানে একটা রাখবেন, এখানে একটা রাখবেন, জি 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 সেটা সমস্যা নেই। আর আপনি যদি ওইটা না চান, যদি এইটা চান, তাহলে এখান থেকে আপনি এইটা জি, এইটাও আরেকটা ফলো শিখে করতে রাখলাম, পারেন। জি জি, ভালো এটা হয়েছে। আপনি ফলো করতে পারেন। এবং এটা তো আপনারা জানেন যে মোবাইল ডিভাইসে যদি আপনি পাশাপাশি রাখতে, সেটা হয় না, টেক্সট অনেক তো, মোবাইলে পাশাপাশি হবে না, দুই লাইনই থাকতে হবে। যদি মোবাইলে আমরা পাশাপাশি করতে যাই, 50-50 দিতে যাই কলাম, দেখি এটা যদি আমরা 50 দেই, 50 দিলে হবে না, টেক্সট একদম ছোট হয়ে যাবে। মোবাইলে দুই লাইনে হয় সাধারণত নাকি? মোবাইলে দুই লাইনই হয়। যদি এক লাইনে রাখতে চান, যদি কখনো, যে তাহলে হলো কি আপনাকে যেটা করতে হবে, ছোট করতে হবে টেক্সট সাইজ। সাইজ একদম ছোট করে ফেলতে হবে, এক লাইন। এইভাবে এটা টেক্সট সাইজটাকে আপনাকে একদম স্টাইল থেকে এসে ছোট করে ফেলতে হবে, একদম এইভাবে ছোট করে একই লাইনে রাখা সম্ভব আর কি, ছোট করে এইভাবে। তবে নর্মালি দুই লাইনে রাখাটাই বেস্ট। আচ্ছা, ডিজাইনের ভিতরে আপনাদের আর কিছু আছে যে এটা
দেখতে চাচ্ছি ওই যে প্রোডাক্টের নিচে দামটা। প্রোডাক্টের নিচে হচ্ছে এর আগে প্রথম যে একটা ইকো শো করেছিলাম ওইটা, প্রথম যে ল্যান্ডিং পেজে একটা ডিজাইন আনছিলাম ওইটার ভিতরে কিছু প্রোডাক্ট জি ছিল। জি 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 জি। আচ্ছা এটাও দেখাই দেই, ওইটা আপনি চাইলে দেখা যায় আপনার 4-5টা ইমেজ নিয়ে সেম আপনি মনে করেন এই ইমেজ নিচ্ছেন এখানে, আমি এইটারই ডুপ্লিকেট করে কলামটারে আমরা 4টা বানাই দিই, 4টা এক্সাম্পল আপনার 4টা প্রোডাক্ট, ঠিক আছে। আমরা এই ইমেজটাকে একটু ডিজাইন করি, ডিজাইন না করলে ভালো লাগবে না, যেহেতু শুরু করেছি এটা এখান থেকে আমরা কলাম কলাম ধরলাম, অ্যাডভান্সে আসলাম, এই কলামটাকে আমরা ফাঁকা করার জন্য মার্জিন দিয়ে দিই 10 মার্জিন দিলাম। ওকে, দেন এটাকে পেডিং দেওয়া দরকার নেই, আমরা যদি বর্ডারে আসি, ওকে কোথায় স্টাইলের তো অ্যাডভান্স আসি না, আমাদের স্টাইল বর্ডার তো স্টাইলের ভিতরে বর্ডার, এটাকে আমরা করি সলিড বর্ডার দিয়ে দিই, এটাকে কলামটাকে সলিড বর্ডার, এটা হালকা করি, হালকা করলাম, দেন এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই আমরা 10। ওকে গোলাকার হয়েছে। এখন এই যে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটা আমরা যদি একটু ইউজ করি তাহলে আরেকটু ইউনিক লাগে, নিচের থেকে মনে হয় যে উপরের দিকে একটু আলগে রাখছি এরকম একটা ভাব আছে আর কি এই বক্স শ্যাডোটা। ওকে, তো আমরা এইভাবে একটা ইমেজ ডিজাইন করলাম, এই ইমেজগুলোকে আমরা কেটে দিই, একটা ইমেজ ডিজাইন করে আমরা ওইটাকে ডুপ্লিকেট করে নেব। ওকে, এগুলোকে কেটে নিলাম, এই একটা ইমেজ রাখলাম। আচ্ছা তারপরে এটাকে আমরা ডুপ্লিকেট করি, কলামটাকে ডুপ্লিকেট করতেছি, আমরা কিন্তু একটা সেকশনের ভিতরেই আছে, একটা সেকশনের ভিতরে যে আমরা দুইটা কলাম নিয়েছিলাম, কলামগুলো আমরা ডুপ্লিকেট করতেছি জাস্ট, আমরা কিন্তু অন্য সেকশনে যাব না, যেহেতু আমরা এই সেকশনের ভিতরেই থাকবো। ওকে ওকে, আমাদের 4টা ইমেজ কিন্তু অলরেডি হয়ে গেছে এখান থেকে। এখন যেটা করতে হবে, আমরা যে বাটন নিচ্ছি, বাটন আপনি তো বাটন জানেন কিভাবে আনতে হয়, আমরা একটা বাটন এখান থেকে কপি করে নিয়ে নিলাম, আর বাটন ডিজাইন তো আর আলাদাভাবে দেখাতে হবে না, বাটন ডিজাইন করতে জানেন অলরেডি, বাটনটা এনে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনি এখানে প্রত্যেকটা নিচে বাটন বাটন পেস্ট করে দিলেন, এই যে পেস্ট পেস্ট, ক্লিয়ার ডিজাইন। জি জি স্যার। ডিজাইন করা একদম ইজি, একটু ব্রেন খাটাবেন আরো অনেক ইউনিক ইউনিক বিষয় বের করতে পারবেন। আপনি এখান থেকে এখন আপনার মতো করে ইমেজ পরিবর্তন করার আর যেটা দরকার অর্ডারের বাটনটা একবার হচ্ছে ওই যে একবার লিংকের ডিজাইন সাথে করলে কানেক্ট করলেই হবে। আপনার ওটাই ওটাকে কাজ করবে। এটা যদি আমরা পাবলিশ দিই এখন, অবশ্যই ইমেজ সাইজগুলো একই রাখবেন, দেখছেন এটা ইমেজ সাইজ আলাদা হওয়ার কারণে এটা উপরে উঠে গেছে, ডিজাইন কিন্তু ভালো দেখাবে না, ইমেজ সাইজগুলো যেন একই থাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে ভিজিট, দেন এই যে ডিজাইনটা আসছে, এই যে এখানে আপনি ক্লিক করলে কোথায় নিয়ে যান, এখানে যে নিয়ে আসছে নিচের দিকে আপনাকে, জি জি। ঠিক আছে, কারণ বাটনে তো আমরা কাজ করেছি অলরেডি, যে এখানে ক্লিক করলে নিচে নিয়ে আসবে, তো এই বাটনটা কি আপনি এখানে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এখন যদি মোবাইল ভিউটা দেখি, এটার আমাদের মোবাইল ভিউ, আমরা যে মোবাইল ভিউতে দুইটা দুইটা যদি শো করাবো, যে দেখি এখন অলরেডি এটা দুইটা দুইটা হয়ে গেছে, কারণ আমরা এর আগের বার যেটাকে দিয়েছিলাম কলামকে আমরা 50-50 দিয়েছিলাম, তাই না, ওই কলামগুলোই তো আমরা ডুপ্লিকেট করেছি, এই জন্য অলরেডি অটোমেটিক চলে আসছে। না আসলে আপনি এক একটা কলামকে আপনি 50-50 দিলে কিন্তু পাশাপাশি ইমেজগুলো আনতে পারতেন। আর জি বাটনগুলো আর ওই যে এখনই হয়ে গেছে, তাই না, বাটনগুলোকে আমরা কি করতে পারি, টেক্সটটাকে একটু ছোট করতে হবে, বাটনটাকে ধরে দেন এখানে স্টাইলে আসি, টাইপোগ্রাফি, এখান থেকে বাটনের টেক্সটটা যদি আমরা ছোট করে দিই একটু, দেখি এটা বড় হওয়ার কারণে বোঝাচ্ছে না, আচ্ছা ইমেজটা সেম রাখি। ওকে, এইটা টেক্সটটা যদি একটু দেখি কতটুকু রাখা সম্ভব, এই ওকে, আর আপনি ছোট হলে মোবাইলে তো বড় দেখা যায়, হ্যাঁ পিসির কারণে একটু ছোট দেখা যাচ্ছে হ্যাঁ আমার তো। পিসির কারণে এরকম দেখা যাচ্ছে, মোবাইল আরো বড় ইজিলি দেখাবে, সমস্যা নেই, দুইটা প্রোডাক্ট ইজিলি দেখাবে, এইভাবে আপনি মোবাইলে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে ডিজাইনের পার্ট মোটামুটি আমাদের ক্লিয়ার, অল ক্লিয়ার, এখন আমাদের বাকি আছে কিছু স্যার কাজ। আরেকটা প্রশ্ন, হ্যাঁ করেন, অবশ্যই করেন। সেটা হচ্ছে ওই যে ধরুন আমরা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে টি শার্ট। আচ্ছা টি শার্টের মধ্যে তো এই যে অর্ডার নাও পাশে, অর্ডার নাওতে ক্লিক করলে হুম। পাশে আসে যে এম এল এক্সেল ডাবল এক্সেল, ওটা সিলেক্ট করতে বলে, এরপরে অর্ডার নিয়ে যায়, এটা আর কি কিভাবে করে? আচ্ছা এমএল এক্সেল ডাবল এক্সেল ওইটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই, গ্রুপে ওই ভিডিওটা আপনারা দেখে নিন, 5 মিনিটের ভিডিও হয়তো, ঠিক আছে, ওইটাও আমার ভিডিও, সমস্যা নেই।
জি স্যার, জি থ্যাংক ইউ। ওইটা ইজি, সমস্যা নেই। ওইটা হচ্ছে আপনার ফানেলের এখান থেকেই করতে হয়। এটা আমাদের মিড টাইম মনে হয় শেষ হয়ে যাবে এখন। সমস্যা না স্যার, দেখে দেখে নিব। ওকে, আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কুরিয়ার এপি ইন্টিগ্রেশন। আমার মনে হয় কুরিয়ার একটা অ্যাকাউন্ট ছিল, দেখি। স্টেট ফার্স্ট, স্টেট ফার্স্টে আমরা যদি স্টেট ফার্স্ট কুরিয়ারে যাই, এখান থেকে লগ ইন, আসসালামু এটা তো কাজ করতেছে না অ্যাকাউন্ট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে কোর্স সেল করার জন্য পারমিশন দেয়, ওটা কিভাবে, ওইটা একটু দেখাই দিবেন। কোর্স সেলফ পারমিশন বলতে? ধরেন আমি একটা কোর্স করাই, সেটা আচ্ছা, ম্যাথ হোক কিছু হোক। হ্যাঁ, এই কোর্স স্টুডেন্টরা বাই করবে। এখন স্টুডেন্টরা তো টাকা পে করলো ওই সিস্টেমে, হুম। করার পরে আমি কনফার্ম হচ্ছে তাদের ওটা পারমিশন দিলাম, তখন তারা ওটা অ্যাক্সেস পেলো। আপনি কোথায় পারমিশন দেবেন? আপনি কোর্সটা রাখবেন কোথায় মূলত? কোর্স রাখবো এর ভিতরেই। এটার ভিতরে তো আপনার কোর্স রাখার অপশন নাই। আপনার সরাসরি হোস্টিংয়ে যদি আপনি কোর্স আপলোড করেন, ঠিক আছে, সরাসরি কোর্স আপলোড করলে আপনার হোস্টিং হচ্ছে ভারী হয়ে যাবে, ওয়েবসাইট ভারী হয়ে যাবে। আর কোনো কোম্পানি সরাসরি এই তাদের নিজেদের ডিজাইন ওয়েবসাইটে কোর্স আপলোড করে না, ভিডিওগুলো আপলোড করে না। সবাই হচ্ছে গিয়ে হচ্ছে আপনার ভিমো নামেই আছে, থার্ড পার্টি আছে কোর্স সেল করার জন্য মূলত। ওকে, এই এদের হচ্ছে গিয়ে ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে অনেক ব্যয়বহুল। প্রাইসিং এ যদি যাই, এখানে হলো কি আপনার ভিডিও রাখতে সরাসরি যদি আপনি চান যে এখানে ভিডিও রাখবেন আপনার ওয়েবসাইটের ভিতরে, সেটা তো সম্ভব না। আপনি শুধু একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে কাস্টমার থেকে বা আপনার স্টুডেন্ট থেকে ইনফরমেশনগুলো নিতে পারবেন, এবং ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে কোর্সটা কোথায় রাখবেন সেইটা আপনাকে ইনশিওর করতে হবে। আর যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটেই রাখবেন, তাহলে এটা তো আপনার এলএমএস ওয়েবসাইট বানাতে হবে, আপনার একটা ল্যান্ডিং পেজ দিয়ে সম্ভব না। লোডিং করবে অনেক। একটা আপনার কোর্স কোর্স তো এক কোর্স ম্যানেজমেন্টের জন্য ভাই একটা পুরো ওয়েবসাইট বানাতে হবে ম্যানেজমেন্টের জন্য। এখন যদি কোর্স যদি এইভাবে ম্যানেজমেন্ট করতে চান, যেমন আমি দেখাই একটু আমাদের ওয়েবসাইটটা। আপনি ল্যান্ডিং পেজটা ভাই এক পেজের ভিতরে আপনার হচ্ছে কাস্টমারের থেকে জাস্ট ইনফরমেশনগুলো নিতে পারবেন, নিয়ে আপনি তাকে কোর্স দেবেন। সেটা আপনি ইউটিউবে রেখে ইউটিউবের লিংক দিতে পারেন, যেমন আনলিস্ট করে রাখতে পারেন, অথবা আপনি প্রাইভেট করে জাস্ট তার শুধু তার মেইলই অ্যাক্সেস দিতে পারেন। ইউটিউবে কিন্তু আপনার কিছু অপশন আছে, আপনি চাইলে শুধু একজনের মেইলই অ্যাক্সেস দেবেন, ওই মেইল থেকেই শুধু দেখতে পাবে ভিডিও, অন্য কোনো মেইল থেকে সে ভিডিও দেখতে পারবে না। এই অপশন কিন্তু এটা ইউটিউবে আছে, ঠিক আছে। ওইটাই আপ- ওইটাই চাচ্ছি আমি আপনি ওইটা ইউটিউবে। করতে পারেন চাইলে। সেটা হচ্ছে হ্যাঁ, আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে যাবেন, আমি আপনাকে যদি দেখাই, okay, যদি আমি একটা ইউটিউব চ্যানেলে যাই, ওকে, ইউটিউব এখান থেকে যদি আমি ক্রিয়েট ভিডিও, এখান থেকে আপলোডে যাই, আপলোডে যাওয়ার পরে আপনার একটা ছোট্ট যদি কোনো ভিডিও আপলোড করেন, তাহলে তো লং প্রসেস আপলোড করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখাই, যদি দেখাই এডিটে যাই, এটার এডিট, ওকে, ভিডিও। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এই যে ভিডিওগুলো আমি শেয়ার করি, এগুলো আনলিস্ট করা, পাবলিশ করা না, চাইলেই কেউ দেখতে পাবে না, বুঝতে পারছেন। অন্যান্য ভিডিওগুলো যেরকম পাবলিক করা, কিন্তু আপনাদের এগুলো পাবলিক করা, আনলিস্ট করা। আনলিস্ট করা মানে কি? আনলিস্ট করা মানে হচ্ছে যাকে লিংক দেব শুধু অনলি সেই দেখতে পাবে, কি অন্য কেউ আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো খুঁজে পাবে না। এটা হচ্ছে আনলিস্ট। এবং ও, এইটা, আর এটা হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেটের মানে কি? অনলি শেয়ার, আপনি যাকে শেয়ার করবেন যার মেইলে, শুধু সেই দেখতে পাবে ওই মেইল দিয়ে, অন্য কেউ দেখতে পাবে না। তাহলে আপনি হচ্ছে আপনার প্রথমে ভিডিওগুলো একটা শিট করবেন, এবং আর কাস্টমার থেকে তার তথ্য নেবেন। আপনি এখানে আপনার ইমেল নিতে পারেন কাস্টমার থেকে, এই এই চেক আউটের এখান থেকে তার ইমেলটা রাখতে পারেন, যে তার ইমেইলে হচ্ছে আপনি কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবেন, ঠিক আছে। সে ওই ইমেইলের মাধ্যমে সে আপনার কোর্সটা ভিউ করবে। আপনি বুঝাতে পেরেছি আমি? জি জি জি, আর বুঝতে আপনি পেরেছি। যদি পুরো এলএমএস সিস্টেম চান যে আমি ওয়েবসাইট থেকে ম্যানেজমেন্ট করব, তাহলে ভাই একটা ওয়েবসাইট মেক করতে হবে, এরকম এলএমএস অ্যাড টু কাট করবে আপনার ওয়েবসাইট থেকেই সে কোর্সগুলো দেখবে, এখানে লগ ইন করবে, সাইন আপ করবে,
ঠিক আছে, এখানে না লক করা থাকবে আগে। এটা একটা পুরো ওয়েবসাইট এটা ম্যানেজমেন্ট করতে হবে, আচ্ছা, মেক করতে হবে আপনাকে। এটা ইউটিউবে আনলিস্ট করে রাখবো, রেখে ওখান থেকে ওই যে আনলিস্ট করলে হবে না, আপনি যেহেতু পেইড কোর্স বিক্রি করবেন সেক্ষেত্রে আনলিস্ট করলে হবে না। আনলিস্ট করলে তো আপনি চাইলে আমাকে লিংক শেয়ার করতে পারবেন। আনলিস্ট করা মানে হচ্ছে যে শুধু লিংক শেয়ার যাকে করবে সেই দেখতে পাবে। আর প্রাইভেট মানে হচ্ছে শুধু অনলি একটা মেইলে আপনি অ্যাক্সেস দেবেন, যে সে শুধু ওই মেইল দিয়েই দেখতে পাবে, অন্য কোনো মেইলে দেখতে পাবে না। আনলিস্ট করলে আপনি আপনার ফ্রেন্ডকে দিতে পারবেন, কিন্তু প্রাইভেট করলে সে আনলিস্ট তার করলে তো ফ্রেন্ডকে এই দিতে পারবে ইমেলটা না। অনেকজনে শেয়ার করতে পারবে, মানে এই হ্যাঁ লিংকটা। কিন্তু যদি ইমেল দিয়ে দেয় সিস্টেম করে, তাহলে হ্যাঁ একটা হ্যাঁ ইমেলে দিতে পারবে। প্রাইভেট করলে আমি একাধিক ব্যক্তিকে ইমেলে দিতে একাধিক পারবো। ব্যক্তির ইমেইলে আপনি ইনভিটেশন পাঠাবেন, হ্যাঁ একাধিক ব্যক্তির, ওইটাই করবেন। আর সরাসরি ওয়েবসাইটে আপনার ভিডিও আপলোড করা যায়, বাট এখানে ওকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় দেয়, অনেক সময় দেখবেন আপনার ডিজাইনের ভিতরে ভিডিও রাখে অনেকে, তাই না? এটা তো আপনারা দেখেন না এখন পর্যন্ত, দেখায় দিই। সেক্ষেত্রে আমরা এখানে ড্র্যাগ উইজেট নিয়ে আমাদের এই যে এখানে কিন্তু ভিডিও উইজেট আছে, ঠিক আছে? এই যে আপনারা তো দেখেন যে ল্যান্ডিং পেজের ভিতরে ভিডিও থাকে, এরকম ভিডিও থাকে। এই ভিডিওগুলো চাইলে আপনি সরাসরি আপনার ডিভাইস থেকে আপলোড করতে পারেন, বাট ডিভাইস থেকে আপলোড করা কখনো ভালো না, এটা ইউটিউব থেকে লিঙ্ক আপ করাটাই বেস্ট। দেখবেন ম্যাক্সিমাম 99% মানুষ ইউটিউব থেকে লিঙ্ক আপ করে। যদি কখনো আপনি আপনার ল্যান্ডিং পেজে ভিডিও শো করাতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা আগে ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পরে আপনার এই ভিডিওর লিঙ্কটা নিয়ে আসবেন। যেমন আমি যদি আমার এই ভিডিও লিঙ্কটা নিয়ে আসি, থ্রি ডটে ক্লিক করার পরে এই যে গেট লিঙ্ক, এখানে লিঙ্কটা নিয়ে আসলাম, এই যে ইউটিউব। আর আপনি যদি সরাসরি আপলোড করতে চান তো সেলফ হোস্ট সিলেক্ট করতে হবে, আর আমি এখন ইউটিউব সিলেক্ট করে দিলাম। ওকে, দেন লিঙ্ক। এই ভিডিও কিন্তু অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স মানে কি? আচ্ছা, এটা যদি আপনি চান অটো পেলে কাস্টমার ল্যান্ডিং পেজে ঢোকার সাথে সাথে এটা অটো পেলে হবে, তাহলে আপনি এই অটো পেলেটা অন রাখতে পারেন। তাহলে কাস্টমার ঢোকার সাথে কাস্টম সাথে অডিয়েন্স সাথে সাথে এটা অটো পেলে হয়ে যাবে, ঠিক আছে? এই অটো পেলেটা রাখা বেস্ট, যেহেতু একটা ভিডিও রাখবেন, অবশ্যই আকর্ষণীয় একটা ভিডিও থাকবে, সেটা অটো পেলে অন করে রাখবেন। কেউ ঢুকলে এটা অটো পেলে হয়ে যাবে। ওকে, আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি। ডিজাইন পার্ট আমাদের মোটামুটি শেষ। আগামী ক্লাসে আমরা এপিআই ইন্টিগ্রেশন দেখব, আর হচ্ছে আমরা ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া, এবং আমরা আপনারা এই ডিজাইন যতটুকু ডিজাইন করেছি এই ডিজাইনটুকু চাইলে যে কেউ নিতে পারবেন, সমস্যা নেই। আমরা এখান থেকে এই ফাইলটা নিয়ে আমরা কীভাবে ইম্পোর্ট করতে পারি সেটাও দেখব, ঠিক আছে? আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, সমস্যা নেই, হয়তো মিটের টাইম